হঠাৎ বাড়লো দীপক ব্যাপারীর, এবার হাত তুলে নিলেন তৃণমূলের বিধায়ক। হ্যাঁ, যে শাসক দলের শস্ত্র ছায় থেকে বারবার বিরোধীদের আক্রমণ করতেন, কখনো নওশাদ সিদ্দিকীকে, কখনো সিপিএম কে, কখনো কংগ্রেসকে, মানে পশ্চিমবঙ্গের যারা যে বিরোধী দল সবাই খারাপ, তার দৃষ্টি থেকে শুধুমাত্র তৃণমূল ভালো, আর রাজ্যের শাসক দল তার কাছে খুব প্রিয়। কিন্তু রিসেন্ট করে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীদের বিরোধিতা করতে গিয়ে কখনো কখনো এত অতিমাত্রায় বিরোধিতা করেছেন যেখানে নবীজিকেও একেবারে অপমান করেছেন। যদিও সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের চাপে ক্ষমা চেয়েছেন, কিন্তু এবার বড় ফাঁসা ফেসে গেলেন এই দীপক ব্যাপারী। কারণ কি না, আজকে দীপক ব্যাপারীর বিরুদ্ধে এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মানহানির মামলা করেছেন। কি মামলা না, কদিন আগে এই ইউটিউবার দীপক ব্যাপারী, সব জানতা নাকি বিশাল ইন্টেলেকচুয়াল ইউটিউবার, যিনিকে সব জানে, উনি যেন বাংলার শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে নিজেকে পরিচয় দেয়। সাংবাদিকতার স জানে কিনা জানি না, কোন কলেজে সাংবাদিকতা পড়েছে যদি জিজ্ঞাসা করা হয় তার উত্তর দিতে পারবে না। যাই হোক, তিনি কদিন আগে ইউটিউবে একটা ভিডিও করেছিলেন নাকি নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছেন। আর এই বক্তব্যকে নিয়ে শওকত মোল্লা তিনিও বলেছেন। এই শওকত মোল্লা এবং দীপক ব্যাপারীর নামে যখন নওশাদ সিদ্দিকী কোর্টে মামলা করলেন, মানহানির মামলা, তখন শওকত মোল্লা বলছে এ কথা তো আমি বলিনি, এ তো দীপক ব্যাপারী বলেছে। মানে ও তো দীপক ব্যাপারী হচ্ছে নওশাদের দলের লোক, সে নওশাদের দলের লোক বলেছে, আমি বলিনি তো। অর্থাৎ এই যে শওকত মোল্লা তিনি যে হাত ধুয়ে বেরিয়ে পড়লেন, এতে কিন্তু আরো বিপদ বাড়লো দীপক ব্যাপারীর। কারণ দীপক ব্যাপারী যাদের ভরসায় এতদিন ধরে কথা বলছিলেন, সেই তৃণমূলের বিধায়ক কিন্তু তার থেকে হাত গুটিয়ে নিলেন। রীতিমতো তিনি বললেন এই কথা আমার না। একেবারে শুনুন ফোন কলে শওকত মোল্লা কি বলেছেন, শুনুন তার বক্তব্য। এই নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকা ওর দলের লোক হচ্ছে দীপক ব্যাপারী, যার ভিডিওটা সর্বত্র ভাইরাল হয়েছে। সে নিজে বলেছে যে দীপক ব্যাপারী বলেছে যে আমি যতটুকু জানি যে 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী লেনদেন করেছে। আমি সেই উদ্ধৃত করে বলেছি যে এটা আমি বলছি না, এটা দীপক ব্যাপারী এটা বলেছে, তার ভিডিও আমার কাছে আছে না। ওনার সঙ্গে থাকা যে দীপক ব্যাপারী, আমি তার ভিডিওটা একদম প্রচন্ড ভাবে ভাইরাল হয়েছে, আমি সেইটাকে উদ্ধৃত করে বলেছি, আমি সেই ভিডিওটাও আমি দরকার হলে কোর্টে জমা দেবো। আমি উনি যখন আইনগত ভাবে গিয়েছেন, আমি আইনগত ভাবে এটাকে মোকাবিলা করতে চাই। শওকত মোল্লা দেখলেন রীতিমতো তিনি দায় ছেড়ে দিলেন। অর্থাৎ এই দায় কিন্তু পুরোপুরি ওই সব জানতা ইউটিউবারের, যিনি বিশাল বড় এক ইন্টেলেকচুয়াল মনে করে। তিনি খুব মুসলিমদের নেতা হওয়া খুব শখ। হিন্দু পাড়ায় অমুসলিম পাড়ায় গিয়ে অমুসলিম ভোট বিজেপি থেকে কারার ওনার হিম্মত নেই, যোগ্যতা নেই। মুসলমানদের নাকি বিজেপিকে আটকাতে হবে, তার দায় ঠিকাদারি উনি নিয়ে নিয়েছেন। মুসলমানরা কেউ বিজেপিকে ভোট দেয় না। আমি যদি বলি কেউ যদি ভুল করে 2-1 দিতে পারে, ওই কোনো ফুল দিতে গিয়ে কোনো ফুলে দিয়ে ফেলেছে, এরকম কিছু ভুলভাল লোক হতে পারে, বয়স্ক লোক যারা দেখতে পায় না। 99% মুসলমান বিজেপিকে ভোট দেয় না, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু এই মুসলমানদের কোন নেতা হয়ে গেলে এদের খুব জ্বালা ধরে, এরা বলে এরা সব বিজেপির দালাল। অথচ ভিতর দেখা যায় আসলে এরাই হচ্ছে আরএসএস বিজেপির লোক, বারবার কিন্তু প্রমাণিত হচ্ছে বিভিন্ন বিষয়। তো এই যে সব জানতা ইউটিউবার, এনার কিন্তু কোন হিম্মত নেই বিজেপিকে যারা ভোট দিচ্ছে, যে সমস্ত হিন্দু ভাইয়েরা, উনি হিন্দু পরিবারে নিজেকে দাবি করেন, তো তাদেরকে বিজেপি থেকে ভোট না দিয়ে অন্য দলে ভোট দেওয়ার, ওনার দলে তৃণমূল কংগ্রেসের কথা বলি, উনি তৃণমূল কংগ্রেসের চাটুকারিতা করেন অনেকে বলেন, তো সেই চাটুকারিতা উনি গর্ব করে নিজেও স্বীকার করেন। তো সেই দলের ভোট দেওয়ার জন্য হিন্দু ভাইদেরকে উনি বলতে পারেন না। ও মুসলমানদের নেতা হবার খুব শখ, মুসলমানদের ঠিকে নিয়েছে, মুসলমানদেরকে নওশাদকে ভোট দেওয়া যাবে না, নাকি বিজেপি জিতে যাবে নওশাদকে ভোট দিয়ে। কিন্তু অমুসলিমরা বিজেপিকে ভোট দিলে বিজেপি জিতবে না, নওশাদকে ভোট দিলে নাকি বিজেপি জিতে যাবে। এসব আজব যুক্তি খাড়া করেন। আর প্রতিদিন সেই আজ থেকে 4 বছর 5 বছর আগে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী কোথায় যখন শুরুর দিকে কি বলেছিলেন, তখন সেই সব টুকরো টুকরো কাটিং করে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে বদনাম করার চেষ্টা করছে। এরা দেখো বিজেপির দালাল, এরা ইসলাম বোঝে না, এরা সেই বোঝে না। উনি বড় পণ্ডিত হয়ে গেছেন ইসলাম ধর্মের বিশাল বড় উনি পণ্ডিত হয়ে গেছে।
নিজেকে বিশাল বড় পণ্ডিত মনে করেন। তো এই সব জানতা এই ইউটিউবারের বিরুদ্ধে যখন মানহানি মামলা, তখন ইনি কিন্তু ধরাশায়ী। কারণ শওকত মোল্লা তিনি কিন্তু দায় ছেড়ে দিয়েছেন, যে এই কথা আমি বলিনি। উনি এটাও বলেছেন কোর্টে কিন্তু আমি ওই ইউটিউবার দীপক ব্যাপারীর ভিডিওটা আমি দেখাবো, আমি কিন্তু বলিনি। ফলে সব জানতা এই ইউটিউবারের কিন্তু খবর আছে। এবার উনি কি দেখাবেন, নওশাদ সিদ্দিকী অলরেডি বলেছে 500 টাকার নোট নাকি 1000 টাকার নোট নিয়েছি, সেটা তো দেখাতে হবে। এই জায়গা থেকে এটুকু বলতে পারি, এই ইনফরমেশনটা ওদের পার্টির লোকেরাই আমাকে দিয়েছে। সেটা আমি কোনো ভিডিওতে বলেছি যে বিজেপির থেকে কোটি কোটি টাকা নিয়েছে, কেউ বলছে 30 কোটি, কেউ বলছে অমুক। আপনি তো বলেছেন আপনার কাছে প্রুফ রয়েছে। কিসের প্রুফ লাগে? যে আপনার নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে। সংবাদ মাধ্যমে এরকম প্রুফ লাগে? আপনি বলেছেন নাকি শওকত মোল্লা সাহেবের তার বিরুদ্ধে? আরে ধুর বাবা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমরা যখন, আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই, এই যে আমরা বলি কয়লা ভাইপো, আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। মিডিয়াতে যখন কোনো নেতা দাঁড়িয়ে বলে এই যে কয়লা চুরি করেছে ভাইপো, অমুক টাকা চুরি করে, তার কাছে কি প্রমাণ আছে? শওকত মোল্লা কিন্তু আপনার নাম করে করেছে, যে দীপক ব্যাপারী বলে এক সংবাদ মাধ্যম, তিনি বলেছে। শওকত মোল্লা এড়িয়ে চলে। বলতেই পারে। আমি যেমন কারোর কাছ থেকে শুনেছি, উনি আমার ভিডিও থেকে শুনেছেন, আপনি আপনি বলছেন। এবার যখন নওশাদ সিদ্দিকী, যখন ধরুন আমি যদি অভিষেক ব্যানার্জি কয়লা চুরি করেছে, অভিষেক ব্যানার্জি এই করেছে, আমি যখন এবার যদি তার কাছে আমি প্রমাণটা চাই, নওশাদ সিদ্দিকী দেখাতে পারবেন না? দীপক দা আপনি বলেছেন কিন্তু যে কোন রাজনীতি এবং সমাজ মাধ্যমে আপনি বলেছেন যে কোন হোটেলে লেনদেন করেছে আপনার নওশাদ সিদ্দিকীরা, সে সমস্ত ফুটেজ আপনার কাছে রয়েছে। আরে বাবা, এগুলো যার কাছে আছে ওদের পার্টির লোকের কাছে রয়েছে। তাহলে এখন তো আপনার নামে যখন দেখা যাবে তখন প্রমাণ হবে। কিন্তু অভিযোগ যখন ওঠে, অভিযোগ রাজনীতি এবং সংবাদ মাধ্যমে খবর সব সময় হাতে প্রমাণ নিয়ে পেশ করা হয় না। পলিটিক্যাল অ্যালিগেশন যখন করা হয়, যেমন নওশাদ সিদ্দিকী যখন অভিষেক ব্যানার্জি বা কোনো নেতার নামে কিছু বলে, তখন কি হাতে প্রমাণ নিয়ে বলে? অভিষেক ব্যানার্জি কয়লা চুরি করে খাচ্ছে, এটার কোনো প্রমাণ আছে ওর কাছে? আর দীপক দা আপনি এটা শুনেই বলেছেন সংবাদ মাধ্যমে? হ্যাঁ, ওর পার্টির লোকেরা বলেছে আমাকে। আমার পুরনো কল নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে। আমি কোথা দিয়ে, আমি কি মানে আমি না শুনে না জেনে বলছি? ওর পার্টির লোকে বললে আমি কি বাইরের লোকের কথা শুনে বলছি নাকি? তো ওর পার্টির লোকের তথ্য আপনার কাছে রয়েছে, কে বলেছে? হ্যাঁ, তো আমার কল রেকর্ড ঘাটলেই পেয়ে যাবো। না, আপনি আসলে তার নাম আমি কেন বলতে যাবো? যে বলেছে একদম ঠিক বলার দরকার নেই। একদম আসলে পার্টির লোক বলেছে, সেটাকে আপনি হাইলাইট করেছেন। আপনি দেখেন আপনি ছিলেনও না। তা আমি ওই মিটিং এ থাকবো কেন? ওদের ভেতরকার মিটিং এ আমি থাকবো কেন? এখন এই ইউটিউবার শুধু এই নয়, এর আগে আমাকেও ব্যক্তিগতভাবে প্রচুর আক্রমণ করেছেন। এবং শুধু তাই নয়, এই ইউটিউবারের হয়ে একজন আমাকে রীতিমতো কুৎসিত ভাষায় গালিগালাজ করেছেন। হ্যাঁ, এই ইউটিউবারের হয়ে রীতিমতো কুৎসিত ভাষায় গালিগালাজ করেছেন। এবং আমার ইউটিউব চ্যানেলের, আমার যে চ্যানেলের যে মেল, অফিসিয়াল মেল, সেই মেলে রীতিমতো কুৎসিত ভাষায় গালাগালিজ করেছে। এবং এনার হয়ে তার সেই স্ক্রিনশটটা আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখলেন, দেখুন কিভাবে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে। শুধু গালিগালাজ নয়, হুমকি। এখানে আমাকে বলা হচ্ছে, এই ড্যাশের ছেলে, এই অমুকের বাচ্চা, তোর হিম্মত ক্যাসি হলো মমতার দিকে নিয়ে নিউজ করার? সম্মান করতে শেখ। যদি মমতার বিরুদ্ধে একটাও নিউজ দেখি, তোর মার ড্যাশ ড্যাশ। আরো কুৎসিত ভাষায় গালাগালিজ তো দিলেন। তারপরে লিখছেন নওশাদ সিদ্দিকী মোদি এসব চলবে না, অনলি দিদি জয় বাংলা হবে। জয় বাংলা না বললে গলায় বিষ ঢেলে জয় বাংলা বলাবো। শুধু এখানে থাকতে গেলে দিদির নাম করতে হবে, আর এছাড়া কিছু করবি না, অনলি দিদির নামে চালাবি। যদি ভালো না লাগে পশ্চিমবঙ্গ ছেড়ে দেশ ছেড়ে চলে যা। এটা শুধুমাত্র দিদির রাজত্ব, জয় বাংলা ছাড়া আর কোনো কথা হবে না, ড্যাশের বাচ্চা। এই ধরনের গালিগালাজ দিয়েছেন। এই যে এ হচ্ছে দীপক ব্যাপারের 1 নম্বর ভক্ত অনিন্দিতা গাঙ্গুলি, তিনি এই মেল করে আমাকে রীতিমতো থ্রেট দিয়েছেন। এই মেলটা অনেক আগেই দিয়েছিলেন, যে সময় দীপক ব্যাপারীর সঙ্গে আমাদের ব্যক্তিগত যে সাংগঠনিক সে সমস্যা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় লেখা, সেই সময় কিন্তু এই ধরনের কাজ করা হয়েছিল। ফলে এই যে দীপক ব্যাপারীর আজকে কিন্তু বিপদ কিন্তু বেড়েছে। আমি সেদিন চুপ ছিলাম, কারণ ওই ফালতু মার্কা ইউটিউবারের বক্তব্যের কাউন্টার দিয়ে
আমার লাভ নেই। সে আমাকে হুমকি তো যেখানে পাবো তোকে সেখানে মারবো, এরপরে এই এরকম হুমকি দারুণ দিয়েছে, আমি কিছু কাউকে কিছু বলিনি, কিন্তু তারপরে কিন্তু ওর সঙ্গে 3 বার দেখা হয়েছে, আমি গিয়ে জয় বাংলা বললাম, জয় বাংলা। আমার অনেক সাংবাদিক ছিল, কিন্তু ওর হিম্মত হলো না কিছু করার, কারণ হচ্ছে মুখে ফটর ফটর করে, কিছু ক্ষমতা তো নেই, আর লোকের সাহসে চলে, শাসকের সাহসে চলে। কিন্তু আজকে এই যে ইউটিউবার, আমি এতদিন ধরে এর বিরুদ্ধে কোনো ভিডিও বানানোর প্রয়োজন মনে করিনি, কারণ এই রকম একটা মার্কা ইউটিউবারের নিয়ে ভিডিও করে লাভ নেই, কারণ এর কাছে কোনো যুক্তি নেই, এর কাছে কোনো তথ্য নেই, ব্যক্তিগত আক্রমণে চলে যাবে। এই ভিডিওটার পরে হয়তো আমার বিরুদ্ধে আরো ব্যক্তিগত আক্রমণ করবে, আরো গাল দেবে, দিক, কিন্তু আজকে তাকে মাথায় রাখতে হবে যে শাসকের হয়ে তিনি দালালি করছেন, সেই শাসকের একজন বিধায়ক যাদের হয়ে তিনি নাফালাফি করছেন, সেই শওকত মোল্লা কিন্তু তার মাথা থেকে হাত তুলে দিয়েছেন। এইটা তাকে বোঝা দরকার, এবং আমি তাকে এটা বোঝাতে চেয়েছি যে দাদা দেখুন, বিপদ কিন্তু আপনার বাড়লো, যা মনে আসলো, যা মুখে আসলো বলে দিলাম, বাস্তবে প্রমাণ করতে না পারলে 30 কোটি টাকা কিন্তু আদায় করতে হবে, মাথায়টা রাখবেন। তা এটা আজকে তাকে জানাই যে তার কিন্তু বিপদ বেড়েছে, এবং নওশাদ সিদ্দিকী বারবার বলেছেন কত টাকা, 500 টাকার নোট না 1000 টাকার নোট, সেটাও সব পয়েন্ট করে করে দিতে হবে। এবং শওকত মোল্লা বললেন যে আমি বলিনি। আমি জানি না দীপক ব্যাপারী কবে আইএসএফ এর নেতা ছিল, আমি জানি না, আমার পরিচয় আমার জানা নেই, মোটামুটি অনেক নেতাদেরকে চিনি, কিন্তু একে কবে আইএসএফ এর নেতা বা কর্মী ছিল আমি জানি না। তবে ছিল কি না ছিল আমার দেখার দরকার নেই, যে যেখানেই থাক এর কিন্তু জবাবের জন্য তাকে তৈরি হতে হবে। আমি শুনলাম নাকি এখন নিউ টাউনে ভাঙড়ের কিছু সাংবাদিকদেরকে ডেকে উনি এখন প্রেস বিবৃতি দেবেন শুনলাম, বা দিয়েছেন মেবি। তো যাই হোক, কিন্তু উনি আবার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, উনি নাকি কোন মহারাজকে একদম রাজনীতির ময়দান থেকে আউট করে দিয়েছেন, আবার এবারে নওশাদ সিদ্দিকীকে নাকি রাজনীতির ময়দান থেকে আউট করে দেবেন। বিশাল ব্যাপার, উনার বিশাল ক্ষমতা, দেখা যাক উনি কি করতে পারেন। তবে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুখোশধারীদের আপনাদের চিনে রাখতে হবে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঢুকে সংখ্যালঘু সম্প্রদায়কে বদনাম করে সংখ্যালঘু সমাজকে শেষ করার যারা কারিগর, তাদের মধ্যে এরাই একজন, যারা সংখ্যালঘুদের হয়ে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, আমাদের নিজেদের লোক পরিচয় দেন, কিন্তু আসলে এরা আমাদের মধ্যে ঢুকে আমাদের তথ্য নিয়ে আরএসএস বিজেপির কাছে পাচার করে, এবং আরএসএস বিজেপির যারা দোষর তাদের কাছে পাচার করে। এদের মধ্যে একজন হলো এই ব্যক্তি। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।